নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। আজকে সাফ কথা আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ঠিক তার নেপথ্যে কি কারণ রয়েছে। কারণ বর্তমানে যে প্রশ্নগুলো উঠছে সকলের মনে সেটা হচ্ছে ভাইপো মহি কি পতন ঘটলো ঘাসফুল শিবিরের, এবং পাশাপাশি প্রশ্ন উঠছে যে তৃণমূলের পতনের আসল খলনায়ক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথে হাঁটবেন? কারণ গতকাল থেকে আপনাদের যে ছবিগুলো দেখিয়ে আসছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে তাকে 58 জন সমর্থন জানিয়েছেন, স্বাক্ষর করেছেন তার পক্ষের হয়ে। সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে, এবং তৃণমূল কংগ্রেস নিয়ে আজকে আমরা কথা বলবো। তৃণমূল কংগ্রেস এই দলের নাম নিলেই প্রথম যার নাম উঠে আসে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেস ভেঙে গঠিত হয় তৃণমূল কংগ্রেস। 28 বছর পর 2026 সালের 3রা জুন আদি তৃণমূল ভেঙে এবার কি নব্য তৃণমূল, যে ছবিগুলো উঠে এসছে। সিপিএম থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত উলুবেড়িয়া পূর্বের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2/3 বিধায়কের স্বাক্ষর। বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে নয়া তৃণমূল, এমনটাই ছবি কথা বলছে, এমনটাই যে খবরগুলো উঠে আসছে। নতুন তৃণমূলের তালিকায় চোখ বুলালেই দেখা যাচ্ছে বেশিরভাগই মমতা ঘনিষ্ঠ বিধায়ক। তাদের মধ্যে নাম উঠে আসছে সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, চন্দ্রনাথ সিনহা এবং সমর মুখোপাধ্যায়ের মতো মুখ। বাংলায় এখন 2 তৃণমূল, অর্থাৎ ভেঙে দুটুকরো হয়ে গেছে তৃণমূল। মমতা অভিষেকের নেতৃত্বাধীন পুরনো তৃণমূল, আর ঋতব্রত, জাভেদ খান, সন্দীপন সাহাদের নেতৃত্বাধীন নতুন তৃণমূল। বাংলায় বিরোধী দলনেতা হিসেবে চেয়ারে বসার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বেশ কিছু মন্তব্য তিনি করেছেন। সেগুলো আমি একটু গ্রাফিক্সের সাহায্যে আমি তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। ঠিক কি বলেছেন গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথম যে বিষয়টি, বাংলায় বিরোধী দলনেতার চেয়ারে বসে তিনি যে বিষয়গুলো বলেছেন সেটা হচ্ছে যে মমতা দিকে অনুরোধ করব তিনি যাতে আমাদের পরামর্শ দেন, এমনটা বলেছেন তিনি। পাশাপাশি তিনি বলছেন তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক বিরোধীর ভূমিকা খুব ভালোভাবে গ্রহণ করতে পারবো। এবং সে জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিষদীয় দলের কেউ নন বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিষদীয় দলের কেউ নন এমনটাই তিনি বলছেন। কোনো সম্পর্ক নেই বলছেন পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং তিনি বলছেন যে বিরোধী দলনেতা হিসেবে আমার কোনো বিশেষ ধরনের চেয়ার থাকবে না। অর্থাৎ একাধিক বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরছি গ্রাফিক্সের মাধ্যমে। তিনি বলছেন, অর্থাৎ তিনি একেবারে আকারে ইঙ্গিতে একেবারে প্রত্যক্ষভাবেই বলবো, তিনি বুঝিয়ে দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাইছেন পরামর্শদাতা হিসেবে। তিনি অনুরোধ করছেন মমতা দিকে যাতে তিনি পরামর্শ দেন, এবং তার পরামর্শ পেলে তারা গঠনমূলকভাবে বিরোধীর ভূমিকা খুব ভালোভাবে পালন করতে পারবেন। কিন্তু পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে বলছেন তাকে তারা চান না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা চান না, এবং তিনি বলছেন যে অষ্টাদশ বিধানসভার কোনো সম্পর্ক নেই অভিষেকের সঙ্গে, এমনটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান একেবারে টলমল অবস্থায় রয়েছে, দুটো ভাগে ভাগ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূলের যে দল, তৃণমূলের যে বিভাজন ঘটেছে তার ফলে তার দিকে যারা রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একেবারে ভরাডুবি বলা যেতে পারে মমতার তৃণমূলের। এবং আমরা আজকে আলোচনার বিষয় সেটাই, ভাইপো মহি কি পতন ঘটেছে ঘাসফুল শিবিরের। কারণ আমরা আপনাদের সামনে ব্যাখ্যা করব যে আমরা জানি আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে আমরা মহাভারতের প্রসঙ্গ যদি টেনে আনি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে ধৃতরাষ্ট্র একেবারে পুত্র স্নেহে অন্ধ হয়ে যেভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যেভাবে একেবারে ভরাডুবি হয়েছিল গোটা সাম্রাজ্যের, পুত্র স্নেহে কিভাবে একটা গোটা সাম্রাজ্যের পতন হয়েছিল, কিভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছিল সেটা আমরা জানি। এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেসের বিষয় যদি তুলে আনি সেদিকেও আমরা দেখেছি যে কংগ্রেসেরও পরিবারতান্ত্রিক পথে হাঁটতে গিয়ে আমরা দেখেছি যারা যোগ্য তাদেরকে দূরে সরিয়ে পরিবারের দিকে ঝুঁকতে গিয়ে কংগ্রেসও কিন্তু কোথাও না কোথাও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। আজকে আলোচনার বিষয় সেটা, এবং আমরা এ নিয়ে আরো আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন
তৃণমূলের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা রয়েছেন মনু শেখ এবং পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজীব শাহ, বিজেপি নেতা কলকাতা থেকে, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। প্রথমে আমি অমিতাভ বাবুর কাছে যাব, রাজনৈতিক বিশ্লেষক যিনি রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। অমিতাভ বাবু, আমি কিছুক্ষণ আগে ইতিহাসের প্রসঙ্গ টেনে এবং আমি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে সমস্ত সূত্র ধরে আমি আলোচনাটা শুরু করেছি, যে মহাভারতের প্রসঙ্গ যদি বলি, যেভাবে কৌরব বংশের ধ্বংস হয়েছিল পুত্র স্নেহে, এবং তারপর রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আলোচনা করি, কংগ্রেসের যে হাল হয়েছে পরিবারতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে, সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে তৃণমূল কংগ্রেসের, সেখানে মনে হচ্ছে কোথাও না কোথাও ভাইপো স্নেহে বা ভাইপো মোহে অন্ধ হয়ে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের যে ভরাডুবি, যে অধঃপতন, যে একেবারে নিঃশেষ বলা যায় তৃণমূল কংগ্রেসের, কোথাও না কোথাও দায়ী কি সে জায়গায় দাঁড়িয়ে ভাইপো, এমনটাই কিন্তু মনে হচ্ছে। কি বলবেন? অমিতাভ বাবুর অডিও। অমিতাভ বাবু শোনা যাচ্ছে? অডিও নাম্বার এটা ছিল, এটা দিয়েছি। অমিতাভ বাবুর কাছে একটু পরে যাচ্ছি, তবে এই মুহূর্তে যেহেতু তৃণমূলের পক্ষ থেকে পার্থবাবু রয়েছেন, পার্থবাবুর কাছে যাবো। পার্থবাবু, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যে হাল, অর্থাৎ মমতার তৃণমূলের যে হাল, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও ভাইপো মোহে আচ্ছন্ন হয়ে আজকের এই হাল বলাই যেতে পারে। কি বলবেন এই বিষয়ে? আপনাদের দল কি বলছে? আমার যেটা বক্তব্য, আপনি যেটা বলছেন ভাইপো স্নেহ বা ভাইপো স্নেহ অন্ধ, প্রত্যেকটা মানুষই তো রক্ত মাংসের, কেউ আমরা রোবট নই বা এখনো আমরা এআই হয়ে উঠি, হ্যাঁ, বা আমরা যান্ত্রিক নই। নিশ্চয়ই কারো না কারো স্নেহ, কারো প্রতি স্নেহের একটা বশবর্তী থাকে, ব্যাপারটা থাকে। কিন্তু আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এইটুকু বলতে পারি, তিনি এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তথা এই দেশকে ভালোবাসে। তার একটা সামগ্রিক ভালোবাসা রয়েছে, এটা কোনো সংকীর্ণ কারো ব্যক্তি ভালোবাসার সঙ্গে সেটাকে গুলিয়ে ফেলার কোনো ব্যাপার নেই। আর দলের যে ভরাডুবির কথা বলছেন, হ্যাঁ, খেলায় হার জিত আছে, সেটাই আমি যাচ্ছি না। আমি এটাকে মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন। ওয়াই চ্যানেলে তিনি কদিন আগে সভা করেছেন। আজকেও রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত লাইব্রেরিতে তিনি গিয়েছিলেন উত্তর কলকাতায়, এবং সেখানে বিভিন্ন মনীষীদের মূর্তি দর্শন করেছেন, যে ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে সেই রাজা রামমোহন রায় প্রত্যেকে মূর্তি দর্শন করেছেন, এবং তিনি পথে নেমেছেন, এটাই সব থেকে বড় কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি শক্তি, যে কে কোন দল করেছে, কে নতুন তৃণমূল করেছে, কে পুরনো তৃণমূল করেছে, সেটা প্রশ্নই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকেন, সুস্থ থাকেন, সবল থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়াতে আমার মনে হয় না যে সময় লাগবে। হয়তো আপনারা এই মুহূর্তে সেটা হয়তো মনে হচ্ছে যে খুব দুরূহ ব্যাপার, কিন্তু অচিরেই হয়তো দেখা যাবে তৃণমূল কংগ্রেস শক্ত মাটি বা জমি খুঁজে পেয়েছে। এবং ইতিমধ্যে আমরা শুনছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিবির, তাতেও নাকি অনেকেই নাকি এখন বীতশ্রদ্ধ। আমি জানি না তাদের একদিনের মধ্যে কেন মোহভঙ্গ হলো, বিভিন্ন মানুষের ফোন টোন আসছে, এমএলএ, তারা এখন বীতশ্রদ্ধ, তারা মনে করছেন যে তারা একটা ভুল করে ফেলেছে। যাই হোক, সেটা আর কয়েকদিনের মধ্যে হয়তো আরো ক্লিয়ার হবে। কিন্তু আরো একটি বিষয় পার্থবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা যে দেখতে পেলাম কাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ম্যাক্সিমাম অর্থাৎ অধিকাংশই কিন্তু মমতা ঘনিষ্ঠরাই কিন্তু তাঁর সপক্ষে কিন্তু স্বাক্ষর করেছেন। আসলে এই যারা স্বাক্ষর করেছেন, হ্যাঁ, নিশ্চয়ই সংখ্যার বিচারে আপনি যেটা বলছেন 60 জনের মতো বা 58 জনের মতো, 58 জনের মতো দেখা গিয়েছে। হ্যাঁ, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা গিয়েছে, এবং তাদের একটা ঘর দেওয়া হয়েছে, সবই যেটা আমিও দেখেছি, আপনিও দেখেছি। হ্যাঁ, কিন্তু সেটা সব থেকে বড় কথা, এরা কিন্তু প্রত্যেকে এরা কিন্তু নির্দল প্রার্থী হয়ে দাঁড়ায়। এরা সবাই তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ইউজ করে প্রত্যেকে জিতে এসছে। হ্যাঁ, এবং তারপর তারা যদি বলে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, তারাও মুখে বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেষ্টা চাই। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের স্বীকৃতি দিয়েছেন? ইতিমধ্যে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল বহিষ্কার করেছে। হ্যাঁ,
এবং সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এমনই এক ব্যক্তি যিনি দক্ষিণপন্থী ঘরানা থেকেও বহিষ্কৃত হলেন, আগে বামপন্থী ঘরানা থেকে মানে সিপিএম থেকেও বহিষ্কৃত হয়েছে। এবং সেটা যে কি কারণে সেটা আপনি মহিলা সঞ্চালক, আমি মনে সেটা একটু বিশদে না বলাই ভালো। হ্যাঁ, সেটা পরের বিষয়, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান তৃণমূল দুটি ভাগে বিভক্ত হয়েছে, এটা তো একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট। সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তেমন কেউই নেই বলা যায়। কর্মী সমর্থকরাই তো তৃণমূল। তৃণমূল মানেটা কি? তৃণমূল মানে গ্রাসরুট। তৃণমূলের যারা কর্মী সমর্থক, পদে কে আছে সেটা বড় কথা নয়। আগামী দিনে দেখবেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 60 জন কেন 600 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে পারেন সামনে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। হ্যাঁ, আমরা এখানে ব্যক্তিদের প্রাধান্য নেই, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় লোগো, মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ড। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘুরে দাঁড়াবেন এবং সেই যোগ্যতা আছে। এখনো পর্যন্ত ৭০ বয়স হয়ে গেছে তার, তিনি পারবেন। আমি অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, পুরো বিষয়ে যেটা আজকের যেটা মূল আলোচনার বিষয়, কোথাও না কোথাও যে প্রশ্নগুলো উঠছে সকলের মনে এবং যে প্রশ্নগুলো এর আগেও দেখা দিয়েছিল, ভাইপো মহি কি পতন ঘটেছে তৃণমূল সরকারের বা ঘাসফুল শিবিরের, কি মনে হচ্ছে? এই আলোচনার শুরুতে রূপা তুমি যেভাবে শুরু করলে, ওই মহাভারতের উদাহরণ টেনে, জাতীয় কংগ্রেসের পরিবারতন্ত্রের উদাহরণ টেনে, তৃণমূল কংগ্রেসের ব্যাপারে এই ধরনের কোনো উপমাই কার্যকর হয় না। আমি বারবার বলেছি, বিগত 15 বছর ধরে একটানা বলে গেছি এবং আবারও বলছি, আজকেও বলছি, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস একটা সংঘ, একটা স্বার্থ সংঘ। তৃণমূল কংগ্রেসে লোকে যোগদান করে কিছু করে খাবে বলে। সহজ কথায়, যারা যাদের মেধা দিয়ে, যারা যাদের যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক এই চাকরির বাজারে, ব্যবসার বাজারে, কর্মসংস্থানের বাজারে কিছু করতে পারবে না, তেমন কিছু নির্বোধ মানুষ, তেমন কিছু মেধাহীন মানুষ, তেমন কিছু ধান্দাবাজ মানুষ সমস্বার্থের ভিত্তিতে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। দেখো, তৃণমূল কংগ্রেসের যখন ক্ষমতায় এলো, লক্ষ্য কি ছিল? বামফ্রন্টকে সরাতে হবে। সুতরাং তৃণমূলের সঙ্গে আরো অনেক শক্তি মিলিত হয়ে বামফ্রন্টকে সরালো, লক্ষ্য আদায় করা হয়ে গেল। এরপর কি কর্মসূচি, এরপর কিভাবে তারা সরকার চালাবেন, এ ব্যাপারে কোনো দৃষ্টিভঙ্গি, কোনো বক্তব্য কখনো কোথাও শোনা গেছে? এদের জিজ্ঞাসা করো, এরা বলবে আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজনৈতিক রাস্তা পথ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের গন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কিনা একটি রাজনৈতিক দল, এবং তার নেত্রী নিজেও বলেন 294টা আসনেই আমি। এই যে একটি আমি সর্বস্ব রাজনৈতিক দল, যার আদর্শ নেই, যার কর্মপন্থা নেই, যার গঠনতন্ত্রের ভেতরে কোনো গণতান্ত্রিক মূল্যবোধ নেই, যেখানে মতামত প্রকাশ করা যায় না সঠিকভাবে, দলের অভ্যন্তরে দলীয় শৃঙ্খলার নামে বয়স্ক এমএলএদের, এমপিদের বাপমা তুলে খিস্তি খেউর করেন তাদের হাঁটুর বয়সী কেউ। এই প্রবল পরাজয়ের পরেও এমএলএদের বাধ্য করা হয় উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে ভাইপো বাবুকে। সেই দলটার, আর যাই হোক, সৌজন্য, সভ্যতার সংস্কৃতি নেই, রুচি বিগর্হিত একটা দল, এটা প্রথম থেকেই প্রমাণিত ছিল। তাদের শাসনকাল বাংলার ইতিহাসের সবচেয়ে দুঃস্বপ্নের কাল হয়ে চিহ্নিত হয়ে থাকবে। যতদিন তারা পেরেছেন মুসলিম তোষণ করে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য যতটা বন্দোবস্ত করা যায় করেছেন। আজকে যখন সেই মুসলিম ভোট ব্যাংক তাদের পেছন থেকে সরে গেছে, বিভক্ত হয়ে গেছে নানা জায়গায়, তিনি এখন হাত বাড়াচ্ছেন বাংলাদেশের জামাতিদের উদ্দেশ্যে। ওই হাদির হত্যাতে ভারত যুক্ত, এরকম ইঙ্গিত দিচ্ছেন। ওনার অনতিবিলম্বে জেলে যাওয়া উচিত। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে তুমি দল বলে চিহ্নিত করতে চাইছো, তার প্রতীকটাও তার আঁকা নয়। এই প্রতীকটা যিনি, যে শিল্পী এঁকেছেন, অজিত পাঁজার কাছে গেছিলেন সেই শিল্পী, সেই লোগো নিয়ে অজিত পাঁজা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে সেটা দলের লোগো করলেন, তারপর চালু হয়ে গেল ওটা। মানে তিনি সব দলের প্রতীকের ভাবনাটাও সব ওনার মাথায়। এবার সমস্যাটা হচ্ছে এইখানেই। এরপর প্রথম 5 বছর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এবং চেষ্টা করেছেন তার দলের যারা দীর্ঘদিনের সংগ্রামের কর্মী তাদেরকে নিয়ে শাসনটা চালাতে। সেখানে আমরা সোনালী গুহকে দেখেছি ডেপুটি স্পিকারের পদে, সেখানে আমরা মদন মিত্র থেকে শুরু করে অনেককেই দেখেছি মন্ত্রিসভাতে, ইত্যাদি ইত্যাদি।
এরপর যখন থেকে এই সো কল্ড একটি অসভ্য, আমি একেবারে অসভ্য বর্বর কথাটাই ব্যবহার করছি, যার রাজনীতির সঙ্গে কোনোদিন যোগাযোগ ছিল না, সম্পূর্ণ উপর থেকে উঠে এসে বসলো এবং তার উদ্দেশ্যই ছিল সরকারি সমস্ত সেটআপ গুলোকে ব্যবহার করে টাকা তোলা, ক্ষমতাকে কুক্ষিগত করা, যাকে খুশি যেখানে খুশি পোস্টিং দিয়ে দিচ্ছে, যাকে খুশি গাঁজার কেস দিয়ে দিচ্ছে, মামলা ধরিয়ে দিচ্ছে। এখানে আইনের শাসন বলে আর কিছু থাকলো না, থাকলো ভাইপোর শাসন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন দেখছেন দল তার হাতে চলে গেল। ক্যামাক স্ট্রিটের প্রাসাদে বসে তিনি দল চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন। তার সঙ্গে দেখা করতে গেলে এমপি এমএলএ দেরকে প্রথমে ওই আই প্যাকেট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাদেরকে জানাতে হয় কেন কি জন্য এসছেন, কখনো এবং সমস্ত দলের প্রতিনিধিদের কাছে SMS মারফত, হোয়াটসঅ্যাপ মারফত বার্তা চলে যায় কাকে কি বলতে হবে, কাকে কি করতে হবে। একেবারে গ্রাম স্তরের একটা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তার কাছ থেকে পর্যন্ত কত টাকা পৌঁছে দিতে হবে ক্যামাক স্ট্রিটে তার চার্ট ধরিয়ে দেওয়া হতো। বিশ্ববিদ্যালয়গুলোতে একটা নিয়োগ হয়নি যে নিয়োগের পেছনে একজন ভাইস চ্যান্সেলর হবেন তার জন্য তাকে দিতে হবে 50 লক্ষ টাকা, একজন রেজিস্ট্রার হবেন তাকে দিতে হবে 30 লক্ষ টাকা, একটা অধ্যাপক পদ বিক্রি হচ্ছে কোথাও 15 লক্ষ টাকায়, 20 লক্ষ টাকায়। এগুলো মানে তদন্ত এখন আস্তে আস্তে বেরিয়ে আসবে। নতুন সরকার এসে সেগুলোতে হস্তক্ষেপ করা শুরু করেছেন, সমস্ত দিনের আলোর মতো প্রকাশিত হয়ে পড়বে আমরা বিশ্বাস করি। সুতরাং এই দলটি এসেছিল জোঁকের মতো 15 বছর পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শুষে খেয়ে নিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ করে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যেমন ওই 35টা সম্পত্তি জোঁকের রক্ত খেয়ে জোঁক ফুলে গেলে যে চেহারা ধারণ করে তার সাধারণ নমুনা হচ্ছে ওই টালির চাল থেকে উঠে আসা নেত্রীর আজ ওই রাস্তার উপরে 35খানা প্লট তাদের পরিবারের। সুতরাং কি পরিমাণ রক্ত শোষণ করলে ওই টালির চাল আর ঘুপচি বাড়ির সামান্য ছোট্ট আকৃতির জোঁক এই বিপুল প্রসারণ ধারণ করতে পারে সেটা সহজেই অনুমেয়। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইটা কিন্তু খুব একটা সাধারণ ছিল না। তিনি অনেকের কাছে একটা উদাহরণ, তিনি নেত্রী হিসেবে সে জায়গায় দাঁড়িয়ে তার যে 15 বছরের কার্যকাল হয়তো অনেকেই ভাবেননি, অনেক দীর্ঘ বলেই অনেকে ভেবে নিয়েছিলেন, কারণ বাম শাসনের অবসান ঘটিয়ে 30 বছরের উপরে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসে এবং সে জায়গায় দাঁড়িয়ে এটা চারটিখানি কথা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে ক্ষমতায় আসা। সে জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? শোনো রূপা, সবচেয়ে বড় সমস্যাটা কি জানো তো? আমি তোমাকে বলি, আসলে না ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনীতিতে না আমি আস্তে আস্তে আমার যত বয়স বাড়ছে একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, তো আমার মনে হয় পেডিগ্রিটা একটা বড় ব্যাপার জানো তো। অন্তত 3টে প্রজন্ম রাজনীতিতে সক্রিয় থাকতে হবে, দেশ সেবায় সক্রিয় থাকতে হবে, নইলে এরা রাজনীতিকে ধান্দাবাজির জায়গা মনে করে। দেখো ইন্দিরাজি তিনিও এক অন্ধ পুত্র স্নেহে, মানে সঞ্জয় গান্ধীর প্রতি অন্ধ পুত্র স্নেহে ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল। ইন্দিরাজি কিন্তু তার যাবতীয় জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, কারাবরুদ্ধ হন। কিন্তু তিনি পরে বুঝতে পেরেছিলেন যে সঞ্জয়ের জন্য কি ক্ষতিটা হয়েছে, তিনি দূরত্ব বাড়াতে শুরু করেন। 80-তে আবার তিনি ক্ষমতায় ফিরে এলেন এবং তারপর দুর্ঘটনা চক্রে সঞ্জয় গান্ধী মারাও গেলেন। এখানে আমার প্রশ্ন, মিসেস গান্ধীর রক্তে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই পথে হাঁটবেন বলে আপনার কোনো মানে এই ক্ষেত্রে মনে হচ্ছে যে অভিষেককে সরিয়ে সম্ভবই ছিল না? ওই যে বললাম, প্রথমেই বললাম ওর জন্য একটা পেডিগ্রি লাগে, জাত লাগে। অন্তত 3টে প্রজন্ম রাজনীতি করেছেন, 3টে প্রজন্ম দেশের জন্য প্রাণ দিচ্ছেন, সেবা করেছেন। এদের বৈশিষ্ট্যই হচ্ছে কেবল খাবো, খাও খাও খাও। এরা এসছিলেন খেতে, এটা একটা স্বার্থ সংঘ, এটা কোনো দল নয়। দেশের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, এরা দেশকে ভালোবাসে না। বাসলে দেশকে এইভাবে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে অন্য রাষ্ট্রকে জড়িয়ে এত বড় কথা বলতে পারে না। এবং সেটা এবার প্রথম নয়, এর আগে নির্বাচনের আগে বলেছেন একটা কমিউনিটিকে 1 মিনিট লাগবে আপনাদেরকে সব শেষ খতম করে দিতে। সেই কমিউনিটি যখন ওরা আজকে পিছে নেই, এবার ডাকছেন ওই কমিউনিটির মানে বাসস্থান বাংলাদেশকে এই ঝামেলা জড়াতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ইনি আদপে দেশকে, দেশের মানুষকে কাউকে ভালোবাসেন না। এতগুলো তৃণমূল কর্মী ধরুন এই ঘটনা পরবর্তীকালে মার খেয়েছেন, এতগুলো পার্টি অফিস ভাঙচুর হয়েছে, এতগুলো দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘর থেকে বেরিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেদিন অভিষেক চারটায় ডিম খেলেন সেদিনকে উনি ছুটে গেলেন হাসপাতাল থেকে হাসপাতালে নাটক করতে। সুতরাং বোঝাই যাচ্ছে ওনার দল, দলের কর্মী কারোর প্রতি কোনো মায়া দয়া নেই। একদম তৃণমূল কংগ্রেস নিয়ে, বাংলা তৃণমূল কংগ্রেসের শাসন এবং এবারে যে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তার দায়ভার আসলে কার উপর বর্তায়, কার জন্য, কে দায়ী এই অবস্থার জন্য তৃণমূল সরকারের? আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম থেকে রয়েছেন মনু শেখ বাবু। মনুবাবু, আপনার কাছে যাব এবার। মনুবাবু, 34 বছরের বাম শাসনের এই যে শাসনকাল ছিল, দীর্ঘ সময় 34 বছর শাসনকাল আপনাদের ছিল এবং এরপর আমরা দেখলাম 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে।
এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ তৃণমূল সরকারের যে এই ভরাডুবি, এই অবস্থা, কি বলবেন, কার উপর এই দায় বর্তায়, কি মনে হচ্ছে আপনাদের? বিষয়টা হচ্ছে যে 34 বছর বাম বাম জামানায় যে আমাদের সরকার ছিল, সেই সরকারে কমরেড জ্যোতি বসু এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য 34 বছর সরকারটা চালিয়েছেন। তারপরে 2011 সালে তৃণমূল ক্ষমতা আসার পরে 2026 পর্যন্ত 15 বছর আমরা কিন্তু রাস্তায় ছিলাম। আজকে আমরা দেখছি ঠিক 2026-এ 4 মে রেজাল্ট ঘোষণার দিন থেকে তৃণমূল কিন্তু আর রাস্তায় নেই। যখন তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, প্রতিদিন গড়ে কম করে তৃণমূলের 10টা করে নেতা মন্ত্রী অ্যারেস্ট হচ্ছেন। প্রতিদিন দেখছি যারা পৌর নিগমে আছেন, মেয়র, তারা পদত্যাগ করছেন ভয়ে। এবং গোটা রাজ্যে নতুন সরকার ক্ষমতা আসার পর যখন হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, গরিব মানুষদের পেটে লাথি মারা হচ্ছে, একটা সরকার ক্ষমতায় এসে একটা গড়ে তোলার পরিকল্পনা না করে প্রথমেই ভাঙতে শুরু করেছে। এবং সেই জায়গায় আমরা একটা সিট পেয়েছি যে দল, আমরা কিন্তু রাস্তায় আছি আজকে আমরা দেখছি। কিন্তু যে দল এখনো পর্যন্ত বিরোধী জায়গায় আছে, 80টা এমএলএ আছে, 30টা এমপি আছে, তাদেরকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। এতেই বোঝা যায় যে তৃণমূল শুধুমাত্র একটা আপনার কালেকশন সেন্টার ছিল, যে সিন্ডিকেট একটা সিন্ডিকেট কাজ ছিল, সিন্ডিকেট তৈরি করেছিল। তাদের কাজ ছিল সেই সিন্ডিকেটের মধ্যে দিয়ে টাকা মানুষের কাছ থেকে কালেকশন করে আসা, যে পঞ্চায়েত পৌরসভা থেকে শুরু করে যে সমস্ত এলাকায় দুর্নীতি হয়েছে তার টাকাগুলোকে কিভাবে কালীঘাটে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা। এর পেছনে কোথাও না কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমি তো মনে করি কি তৃণমূলে যদি প্রথম কেউ দুর্নীতিবাজ হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, দলের সুপ্রিমো। কারণ যে দলে আপনার দুর্নীতি হচ্ছে, যে সুপ্রিমো, তার কোনো কন্ট্রোল থাকে না, তা তো হতে পারে না। উনি বলছিলেন আমি 294 ছিলেন, আমি চাচ্ছি আমাকে ভোট দিন, তাহলে তখন কিন্তু অভিষেককে দেখে কেউ ভোট দেয়নি। তাহলে অথচ সেই জায়গায় যে তোলাবাজি হচ্ছে, কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি থেকে শুরু করে চাকরি চুরি পর্যন্ত হয়েছে, এমনকি পুকুর চুরি হয়েছে, যে পঞ্চায়েতে গরিব মানুষের জন্য 100 দিনের কাজ, সেই কাজটাও এই সময়কালে কেড়ে নিয়েছে গরিব মানুষের কাছ থেকে। তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে আজকে রাজ্যের বাইরে কাজ করতে হচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকের নিরাপত্তার জন্য সরকার কোনো কিছু ভাবেনি। আর সেই সরকার যখন উৎখাত হলো, যে নতুন সরকার এসছে, আমরা দেখছি যে আজকে রাস্তায় নেমে তারা বিরোধিতা করতে পারছে না। তার কারণ হচ্ছে যে সরকার এসেছে, তার ফলে যে 15 বছর যারা শাসন চালালো তারা 3 মাসও, মানে 1 মাসও দায়ী থাকতে পারছে না, পদত্যাগ করছেন। এবং দেখা যাচ্ছে নব্য তৃণমূল নামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা দল তৈরি করে নিচ্ছে, মানে কয়েকজন এমএলএ কে টেনে নিয়ে গিয়ে বিরোধী আসনে বসলেন, যেখানে মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো আর ওটা দিচ্ছেন না। এবং উনি বলছেন যে উনিকে পরামর্শ দিবেন। আর এতে বোঝা যাচ্ছে যে আজকের সময় দাঁড়িয়ে গোটা রাজ্যে যখন বিরোধী দল নেতা তার বিরোধী জায়গায় তৃণমূল থেকেও মানে আসন সংখ্যায় বিরোধী ভূমিকা পালন করতে পারছেন না, সেই জায়গায় আজকে বিজেপি মনে করছে, বিজেপির মধ্যে আতঙ্ক, যদি কোনো কারণে তৃণমূলটাকে যদি মানে মানুষ গ্রহণ না করে, মানুষের মধ্যে তৃণমূলটা সরে যাচ্ছে, তার জন্য আজকে নব্য তৃণমূলের নাম করে ঋতুব্রত সামনে দাঁড় করিয়ে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা বলছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের এই নব্য তৃণমূল গড়ার ক্ষেত্রে বিজেপির একটা ভূমিকা রয়েছে? অবশ্যই বিজেপির ভূমিকা আছে। বেশ, বিজেপির তরফ থেকে বিজেপির তরফ থেকে রাজীব বাবু রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব বাবু যে বিষয়টি উল্লেখ করলেন মনু বাবু সিপিএম এর তরফ থেকে, তিনি বলছেন যে এই যে নব্য তৃণমূল, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল, সেটা নাকি বিজেপিরই পৃষ্ঠপোষকতা, বিজেপি এর পেছনে রয়েছে, বিজেপিরই ভূমিকা রয়েছে। রাজীব বাবু শোনা যাচ্ছে? রাজীব বাবু শোনা যাচ্ছে? পিসিআর আমি আমাদের সঙ্গে যেহেতু পার্থবাবু রয়েছেন, পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু যে বিষয়টি মনুবাবু উল্লেখ করলেন, কি বলবেন? এই যে নব্য তৃণমূলের বিষয়টি তিনি উল্লেখ করলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই নব্য তৃণমূল, সেক্ষেত্রে বিজেপির কোথাও না কোথাও ভূমিকা আছে। হ্যাঁ, এটা কিন্তু মনুবাবুর সঙ্গে আমিও একমত। এখানে নিশ্চিতভাবে বিজেপির ভূমিকা ছাড়া
যেটা আমরা কিছুদিন আগে হুমায়ুন কবির যখন তার নতুন দল গঠন করেছিলেন, ওই দলটির পিছনেও আমাদের বক্তব্য ছিল যে তার পিছনে ভারতীয় জনতা পার্টি বা তাদের একটা মদত রয়েছে। এখানেও ক্ষেত্রে অনুরূপ ভাবে আমরাও মনে করছি যে রাজ্যের যে গণতান্ত্রিক যে ধর্মনিরপেক্ষ শক্তি তাকে কোনোভাবে হয়তো প্রতিহত করার জন্য এটা বিজেপির একটা প্ল্যানিং বা সেটিং বা গেম হতেই পারে। এটা মনুবাবুর সঙ্গে আমি সহমত। কিন্তু আমি আবারও একই প্রসঙ্গে আসবো, ঋতব্রত বাবুর সঙ্গে কিন্তু মমতার ঘনিষ্ঠরাই রয়েছেন অধিকাংশ, তাহলে এটা বিজেপির এখানে একটা কথা আছে, এখানে যেটা আমার বলার আছে, মনুবাবুর যে দল সিপিএম, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সেটা কিন্তু যদি বলেন আজকে যেন নব্য তৃণমূল বা পুরনো তৃণমূলের কথা হচ্ছে, ওই দলও কিন্তু 1967-তে ভেঙে, সিপিআই ভেঙে, মূল ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তৈরি হয়। তাহলে কি ওটাকেও কি নব্য কমিউনিস্ট পার্টি বলা যেতে পারে? এবং চন্দ্রবাবু নাইডু পার্টি, তাই সেটাও কিন্তু যদি আপনি একটু ইতিহাস ঘেটে থাকেন, ওনার শ্বশুরমশাই বিখ্যাত অভিনেতা তথা রাজনীতিবিদ এনটি রামারাওর হাত থেকে উনি স্ন্যাচ করেন, সেটাও কিন্তু ওখানে ঘটেছে। এই ধরনের কিছু সার্কামস্টেন্সেস আছে। লাভের গুড় দিয়ে কামড়া কামড়ি আবার মানে অন্য দলের সঙ্গে তুলনা করছে। রূপা একটু বলতে দাও। হ্যাঁ বলুন অমিতাভ বাবু, বলুন কি বলতে চাইছেন। প্রথম কথা, যদি এই বিভাজনের পেছনে বিজেপির কোনো হাত থেকে থাকে আমি তাকে সমর্থন করি, সোচ্চারে সমর্থন করি। এই কারণে যে অসভ্য তৃণমূলকে আমরা দেখেছি বিধানসভা ভাঙচুর করতে, বিধানসভার ভেতরে বিধায়কদেরকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারতে, ধর্ষণের হুমকি দিতে, সেই অসভ্য তৃণমূল যদি বিরোধী বেঞ্চে আজকেও বসতো তাহলে সরকারকে প্রতি পদে পদে বিব্রত হতে হতো। তাই সেই অসভ্য অংশকে ছেঁটে ফেলে যদি তার ভেতর থেকে দায়িত্বশীল বিরোধীদের একটা বেঞ্চ তৈরি করে নেওয়ার জন্য বিজেপি তৎপরতা দেখিয়ে থাকে, সেটা পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির জন্য ইতিবাচক হবে। এই লুম্পেনদের দল, এই লুটে খাওয়া বজ্জাতদের দল, তাদের দলে কোন ভালো লোক সংসদীয় রীতিনীতি মেনে রাজনীতি করবে এটা প্রত্যাশা করা যেতেই পারে এদের কাছ থেকে। এরা আবার সিপিএম সিপিআই এর ভাঙন নিয়ে কথা বলতে আসে, এদের মুখ দেখানো বন্ধ করে দেওয়া উচিত। পাড়ার লোকে চোর চোর বলে গালি দিচ্ছে, তবু টিভি চ্যানেলে বসে বড় বড় বক্তৃতা দিতে আসে। সুতরাং পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির, গণতান্ত্রিক রাজনীতির পরিসরকে এই চোর, দুষ্কৃতিকারী, অপরাধ মুক্ত রাখবার প্রয়োজনে যদি বিজেপি প্রশান্ত কিশোরকে ব্যবহার করে এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে, আমি তাতে খারাপ কিছু দেখছি না। যখন একটি নতুন সরকার তৈরি হয়েছে, বিরোধী বেঞ্চে যদি দায়িত্বশীল বিরোধীদের পাওয়া যায়, সেটা সংসদকে অনেক বেশি গতি দেয়, সংসদীয় প্রক্রিয়াকে, রাজ্যের উন্নতিকে অনেক বেশি গতি দেয়। কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে যখন বিরোধী বেঞ্চে আমরা দেখেছি, তখন এদের কি ভূমিকা ছিল যাচাই করা হোক, এবং শাসক থেকেছে তখনও বিরোধীদের সঙ্গে এদের আচরণ কি ছিল যাচাই করা হোক। সেই একই তৃণমূল কংগ্রেসকে আজকে বিরোধী জায়গায় কে বিশ্বাস করবে? রাজীব বাবু শোনা যাচ্ছে? রাজীব বাবু, হ্যাঁ রাজীব বাবু, যে বিষয়টা উঠে আসছে সিপিএম এর তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, এই যে নব্য তৃণমূল, সেই নব্য তৃণমূলের গড়ার পেছনে বিজেপির একটা হাত রয়েছে, একটা ভূমিকা রয়েছে, এমনটাই বলা হচ্ছে। সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের যা নব্য তৃণমূল নয়, তবে তৃণমূলের বাকি যারা যে পুরাতন তৃণমূল, সেই তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য উঠে আসছে। কি বলবেন, বিজেপি কে চাবিকাঠি নাড়িয়েছে এর পেছনে? ঋতব্রত ব্যানার্জির যে নতুন তৃণমূল দল, নব্য তৃণমূল দল গঠিত হয়েছে। না দেখুন, তৃণমূল নিয়ে আমাদের কিছু বলার নেই। একটা দুর্নীতি পরায়ণ একটা দল, ঠিক আছে, তার সাথে বিজেপির কোনো তুলনা হয় না, আর বিজেপি এই নিয়ে কোনো মন্তব্যও করবে না। আর তৃণমূলের অন্দরের ব্যাপার, সেখানে দেখুন ভাগ বাটোয়ারার যে অভাব আমরা অতীতে দেখেছি, যার জন্য নিজেদের মধ্যে যে কলহ, সেটা তো স্বাভাবিক, এটা হবেই। এবং তার জন্য যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে দলের মধ্যে একটা এককভাবে একটা ক্ষমতা দখল করেছিল, এককভাবে সমস্ত কিছুকে কায়েম করেছিল, তো এর জন্য স্বাভাবিক ব্যাপার আছে যে তৃণমূল কংগ্রেসের যখন এখন কোনো ক্ষমতা নেই, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো অস্তিত্ব থাকবে না, এটা স্বাভাবিক।
আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা মানতেই হবে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় পুত্র স্নেহে মানে মানে পুত্র সম ভাইপোর প্রতি যে স্নেহ ছিল, সেই কারণেই আজকে তৃণমূলের এই অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন যে কৌরবরা ধৃতরাষ্ট্রের কারণে, ধৃতরাষ্ট্রের দুর্যোধনের প্রতি যে পুত্র স্নেহ ছিল, তার জন্য পুরো কৌরব বংশকে ধূলিসাৎ হয়ে যেতে হয়েছিল, পুরো কৌরব বংশটা শেষ হয়ে গেছিল। আমরা তারপরে দেখেছি, কংগ্রেসকেও দেখেছি যে কংগ্রেস আপনার এই যে নেহেরুর পর থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, সোনিয়া গান্ধী, তারপর রাহুল গান্ধী, তারপর জানি যে যদি রাহুল গান্ধী অবসর নেয় তারপরে প্রিয়াঙ্কা গান্ধী বা গান্ধী পরিবারের আর কেউ যদি উঠে আসে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এমন কোনো সিস্টেম নেই। ভারতীয় জনতা পার্টিতে একটাই সিস্টেম, যে কে পরবর্তী সভাপতি হবেন কেউ জানে না। আপনি বলুন তো, নীতিন নবীন, শ্রদ্ধেয় নীতিন নবীন মহাশয়কে কে চিনতেন উনি সভাপতি হওয়ার আগে? যখন অমিত শাহর পরে সভাপতি হলেন মাননীয় গডকরি সাহেব, কে জানতেন যে নীতিন গডকরি মহাশয় এসে হবেন, সভাপতি হবেন, তারপরে নীতিন নবীন মহাশয় সভাপতি হবেন? কেউ জানতো না। কিন্তু আপনি কংগ্রেস বলুন, আপনি এই আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস বলুন, এখানে কিন্তু আমরা সবাই জানি যে এর পরে কে। আজকে মমতার পরে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতো, আমার জানাই। তো সুতরাং পারিবারিক দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না, তাদেরকে একটা সময় চলে যেতেই হবে। আর এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূল নিয়ে আপনি যে বলছেন না, ঠিক আছে, আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি পরায়ণ মানুষরা সরে গিয়ে তৃণমূলে আমাদের এটা বিশ্বাস আছে যে তৃণমূলে কোনো ভদ্র মানুষ থাকতে পারেন না, কোনো ভদ্র মানুষ থাকতে পারে না। তৃণমূল একদম বুথ লেভেল থেকে তৃণমূলে একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত তৃণমূল দুর্নীতিতে ভরা। তৃণমূলে কোনো ভদ্রলোক থাকতেই পারে না, প্রত্যেকটা মানুষ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত। এই 15 বছরে পশ্চিমবাংলার প্রতিটা ক্ষেত্রকে তৃণমূল কলুষিত করে ছেড়ে দিয়েছে, মানুষের চরিত্রকে নষ্ট করে দিয়েছে তৃণমূল, সাধারণ মানুষের চরিত্রকে নষ্ট করে দিয়েছে। এটা আমাদেরকে এখন উদ্ধার করতে হবে। আর তৃণমূল কংগ্রেসের কে ভিতরে বসবে, কে বাইরে বসবে, কে বিরোধী দলনেতা হবে, সেই সব নিয়ে আমাদের কিছু যায় আসেন না। কেননা তৃণমূল কংগ্রেস কেরিয়ার শেষ। তৃণমূল কংগ্রেসকে আর পশ্চিমবাংলার রাজনৈতিক পরিসরে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে। বেশ বেশ, কারণ আমরা পরবর্তী সময় কারণ খুঁজে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো ঠিক কি বলেছেন, কারণ পরবর্তী আমরা জানি যে বিরোধী দলনেতা হিসেবে তিনি বসছেন, সে জায়গায় দাঁড়িয়ে তার আরো কিছু মন্তব্য বিরতির পর দেখাচ্ছে, তারপর আলোচনা আরো এগিয়ে নিয়ে যাবো। আমরা যে আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসে একেবারে ভাঙন বলা যায়, দুটো টুকরো হয়ে গেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে বসছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে গতকাল সাংবাদিক মাধ্যমে তিনি একাধিক বিষয় বলেছেন এবং তার মধ্যে তিনি বলেছেন যে সরকারের বিরোধিতা প্রসঙ্গে তিনি কিছু বক্তব্য রেখেছেন। আমি প্রথমে গ্রাফিক্সের মাধ্যমে আমি দেখাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমরা প্রয়োজনে ওয়াকআউট করব না, এমনটাই বলেছেন সরকারের বিরোধিতা প্রসঙ্গে। তিনি বলেছেন অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেকের কোনো সম্পর্ক নেই এবং তিনি বলেছেন যে আমরাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং আমরা রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপকে স্বাগত জানাবো, এমনটাই বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন অন্নপূর্ণা ভান্ডার রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপ, অর্থাৎ তিনি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। আমরা আদর্শ বিরোধীর ভূমিকা পালন করব এবং পাশাপাশি তিনি বলেছেন সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে এই বিষয়গুলো উঠে এসেছে। তিনি সাংবাদিক বৈঠকে এই বিষয়গুলো উঠিয়ে তুলে এনেছেন যে সরকারি বিরোধিতা কিভাবে তিনি করবেন এবং তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারেরও কিন্তু সরকারের যে সদর্থক পদক্ষেপ সেটাও তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এবারে যদি আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আসি, তাহলে প্রথম প্রশ্নটা আমি একটু করতে চাইবো সিপিএম এর পক্ষ থেকে যিনি রয়েছেন তার কাছে, মনু বাবুর কাছে আমি চলে যেতে চাইবো। মনু বাবু, যদি আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা আলোচনা করি, তিনি সিপিএম থেকে প্রথমে বহিষ্কৃত হয়েছেন, এরপর তৃণমূল থেকে। অর্থাৎ যদি আমি ওনার একেবারে অতীতে যাই, তাহলে আমরা জানি যে সিপিএম এ থাকার সময় থেকে তিনি সুবক্তা হওয়ার জন্য কিন্তু দ্রুত নজরে পড়তে থাকেন, নেতাদের প্রিয় হয়ে উঠেছিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। সে জায়গায় দাঁড়িয়ে তারপর তিনি দল থেকে বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছেন, এরপর তৃণমূলে আসেন, তৃণমূল থেকেও বহিষ্কৃত হয়েছেন এবারে। এরপর বিরোধী দলনেতা হিসেবে তিনি নামলেন এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি সরকারের বিরোধিতা প্রসঙ্গে একাধিক বক্তব্য তিনি রাখলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে আপনারা কিভাবে দেখছেন? তিনি কি আদৌ এই যে নব্য তৃণমূলকে এগিয়ে নিতে কতটা সক্ষম হবেন? কারণ আপনাদের দলেও একাধিক দিন বা অনেকটা সময় তিনি কাটিয়েছেন দলের হয়ে, যদিও বিভিন্ন কারণে বহিষ্কার করে দেওয়া হয়েছে।
যে ঋতুব্রত সম্বন্ধে যে প্রশ্ন আপনি রেখেছেন, বিষয়টা হচ্ছে আপনি দেখেছেন যে একটা সময় ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্যসভা সংসদ করা হয়েছিল, তারপর তাকে বিশেষ কোনো কারণে বহিষ্কার করা হয়েছিল। এবার সিপিএম যাকে ছুড়ে ফেলে দেয়, তৃণমূল তাকে ক্যাচ নেয়। এবার তৃণমূল সেটাকে যখন নিয়েছে, সিপিএম এর একটা যাকে বহিষ্কৃত, কেন বহিষ্কার করা হয়েছে গোটা রাজ্য জানে, সেটা সোশ্যাল মিডিয়ায় বারে বারে দেখানো হচ্ছে। এবার সেই মানুষটাকে যখন তৃণমূল জায়গা দিয়েছে, এবং তৃণমূলের থেকে আজকের সময় দাঁড়িয়ে যে তৃণমূল আবার তাকে বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করার পরে সে তৃণমূলেরই যে সমস্ত এমএলএ জিতেছে, নির্বাচিত হয়েছে, তার একটা বড় অংশকে পাশে নিয়ে বিরোধী দলের আসনে কিন্তু এখানে একটা বিষয়, বহিষ্কার হয়েছেন ঠিকই, কিন্তু তাকে সংসদীয় রাজনীতিতে নেতা হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারেনি। না, আটকাতে পারেনি, তার মধ্যে সেই মেধা ছিল। কিন্তু বিষয়টা একটা রাজনীতিতে যে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস, আমি কাকে বিশ্বাস করবো? মানুষ সেখানে যখন ভোট চাইতে যাচ্ছি, তখন কোন একটা বিশেষ রাজনৈতিক দলে রয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে আমি মনে করি ঋতুব্রতটা ফেল, কারণ উনি জনগণের বিশেষ জায়গা আসতে পারেননি। উনি যেমন সিপিএম বিশেষ জায়গা থাকতে পারেননি, জনগণের বিরোধী দলনেতা হিসেবে এবং সরকারের বিরোধিতা প্রসঙ্গে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, সেগুলো কিন্তু যদি আমি কিছুক্ষণ আগে গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছিলাম, যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আপনি ঠিকই বলেছেন। আমরা দেখেছি 2021 থেকে 2026 পর্যন্ত বিজেপিও তৃণমূলের বিরোধিতা করেছে। তারপরে আর্যিকরের ঘটনা ঘটেছে, রাজ্যে অনেক বড় ঘটনা ঘটেছে, 26,000 চাকরি দুর্নীতি থেকে আরম্ভ করে যে দুর্নীতিগুলো কথা বারে বারে শুভেন্দু অধিকারী যে কথাগুলোকে মানুষের কাছে নজরে নিয়ে গিয়েছে, আমরা দেখেছি কোনোটাই শোনা হয়নি, যে ঘটনা কোনো বিচার হয়নি। সিবিআই ইডি এসেছে, তাদের যে চার্জশিট যা কোর্টে পেশ করেছে, তা দেখে দেখা গেছে যে কোনো যে যিনি অপরাধী ছিলেন যাকে, সেও আজকে ছাড়া পেয়ে, শুধুমাত্র গরিব মানুষ একটা সেভিক কে আসানো হয় যত বড় ঘটনাতে। স্বাভাবিকভাবে বিজেপিও বিরোধিতা করেছে, 5 বছর আমরা দেখেছি। অনুরূপ ভাবে সেম ভাবে যেমন আমরা বলি কি বিজেপি আর তৃণমূল হচ্ছে টাকার এপিটোপিট। বেশ, আমি আপনি বলেছেন, আমি অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, বামপন্থী ঘরানা থেকে এসে তৃণমূলের একেবারে শীর্ষ স্তরে কাজ করার অভিজ্ঞতা ঋতব্রত বাবু কি দলের এই অভ্যন্তরীণ ফাটল, অর্থাৎ তৃণমূলের এই যে অভ্যন্তরীণ ফাটল বা দুটুকরো হওয়ার ইঙ্গিত কি আগেই টের পেয়েছিলেন, এবং সেই হিসেবেই কি তিনি এই ধরনের বিষয় আগেই টের পাওয়ার জন্যই কি বর্তমান যে অবস্থা তার তিনি আগে আঁচ করতে পেরেছিলেন? সে জায়গা দাঁড়িয়ে বিশ্লেষক হিসেবে আপনার কি মতামত? আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস একটি স্বার্থের সংঘ। বামপন্থী দল থেকে বহিষ্কৃত এবং তার ওই তৃণমূল কংগ্রেস থেকেও বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুকুটেই দুটো পালক পাশাপাশি থাকবে। তিনি যে দলেই গেছেন সেখানে বহিষ্কৃত হয়েছেন। মুশকিলটা হচ্ছে তিনি ওই দলের ভেতরে নিজের সুযোগটি, তিনি আগে যে দলে ছিলেন অর্থাৎ সিপিআইএম, সেই দলে এই ধরনের উপদলীয় কর্মকাণ্ড ঘটানোটা অত সহজ নয়। সেই দলের যে কাঠামো, সেই দলের যে শৃঙ্খলা, সেই দলের যে রেজিমেন্টেশন, তার ভেতরে এই উপদলীয় কর্মকাণ্ড করা অত সহজ হয় না। ব্যক্তি বিশেষ বেরিয়ে যায়, প্রতিকূল রহমানও বেরিয়ে গেছে, তাকেও বার করে দেওয়া হয়েছে, ঋতব্রতকেও বার করে দেওয়া হয়েছে, কিন্তু আরো অনেককেই। কিন্তু ঘটনা হচ্ছে তার যখনই ইনি ডানপন্থী দলে গেলেন, ডানপন্থী দলে এটা কালচার, যে কোনো সময় ভাঙন, যে কোনো সময় স্প্লিট, যে কোনো সময় গোষ্ঠীদ্বন্দ্ব, উপদলীয় কোন দল, এগুলো খুব এবং এটা তিনি খুব ভালো করে জানতেন, খুব ভালো করে। তিনি যখন আলিপুরদুয়ার জেলার দায়িত্বে ছিলেন, আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে তিনি নিজে হাতে শেষ করেছেন। সেখানে একদা বিধায়ক সৌরভ চক্রবর্তীকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছেন। সেখানে মিহির গোস্বামীর মতো মানুষকে ওখান থেকে তাড়িয়ে বিজেপিতে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। ওখানে গোস্বামী বাবু, যিনি জেলা সভাপতি ছিলেন, তাকে প্রায় সাইফার করে রেখে নিজের মনমানি চালিয়েছেন। ফলে যে জেলার দায়িত্ব তাকে দলনেত্রী দিয়েছিলেন, সেই জেলার সংগঠনকে একেবারে 12টা বাজিয়ে দিয়েছেন নিজের দায়িত্ব নিয়ে। সেখানে বিজেপি সুমন কাঞ্জিলাল জিতেছিলেন, তাকে তিনি ঘুরিয়ে নিয়ে এসেছিলেন তৃণমূলের খপ্পরে। আবার পরের বার, এবার যখন নির্বাচনে দাঁড়ানো, সেই সুমন কাঞ্জিলালই যে ভোটে জিতেছিলেন তার থেকে ব্যাপক পরিমাণ ভোটে আরো হারলেন। ফলে স্বভাবতই একটি জেলার দায়িত্ব নিয়েই তিনি এই লেজে গোবরে অবস্থা হয়ে আছেন।
এই ফ্যাকশনটাকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ব্র্যান্ডটাকে চালু রাখতে পারবেন এটা আমার বিশ্বাস হয় না। এটা মাথায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেস নামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে ওরা অস্বীকার করতে পারছেন না বলেই প্রধান পরামর্শদাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। কিন্তু এটা এখন এই মুহূর্তে একটা মানে প্রচন্ড রহস্যময় জায়গা তৈরি হচ্ছে যে সেদিনকে যখন ওই ভাইপো বাবু ডিম খেলেন, মানে ডিম ছোড়া হলো তাকে, সেই সময় মিডিয়ার সামনে এসে কুণাল ঘোষরা বলেছিলেন যে পুনর্জন্ম হলো, কিন্তু আদতে ওর দলই ওকে তার রাজনৈতিক জীবনযাত্রার ভবলীলা সাঙ্গ করে দিল এইভাবে ফ্যাকশন ডেকে নিয়ে এসে। ফলে মুশকিল হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার যারা অনুগামী, এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট অনুরক্ত, তাদেরকে নিয়ে ব্রিগেডে একটা সভা ডাকেন, আর এই যে ফ্র্যাকশনটা বেরিয়ে গেছে, ধরা যাক 60 জন বিধায়ক, আমি এখন 60ই ধরছি, 2-1 জন অনুপস্থিত ছিলেন, তারা ফিরে এসে হয়তো ওখানে যোগদান করবেন, এই 60-এর সংখ্যার বিরোধীরা তাদের ভোটার এলাকার ভোটারদের জড়ো করে যদি ব্রিগেড ডাকেন, তাহলেও বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী থাকবে। কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওতপ্রোতভাবে জড়িত একটি অস্তিত্ব, সেইখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বা ঋতব্রতর ফ্র্যাকশনে আর যারা আছেন তারা কেউ তৃণমূল নাম এবং ব্র্যান্ড নিয়ে দলটিকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন মনে হয় না। তাদের হয় দলের নাম পাল্টাতে হবে তাদের, এবং স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের চ্যাপ্টার কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শেষ হয়ে গেল, রাজনৈতিকভাবে তার সমাধি সম্পন্ন হলো। এবারে আমি একটু পার্থবাবুর কাছে যাবো, সময় একদম কম। পার্থবাবু, যে বিষয়টি উঠে আসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আপনাদের কি মনে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে? ঠিক কি মনে হচ্ছে আপনাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এটুকুই বলতে পারি, উনি ওনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এবং অশ্বডিম্বে পরিণত হবে। উনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মাতামাতি, যে মানে ব্যাপারটা চলছে, সেটা হুমায়ুন কবিরকে নিয়ে প্রথম দিকে যে মাতামাতি হয়েছিল, মনে হয়েছিল হুমায়ুন কবির নিজেই দাবি করছিলেন আমি 200 সিটে প্রার্থী দেবো, 150 আসন দখল করব, আমি নির্ণায়ক হব রাজ্যে, সেই পরিণতি হতে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বেশ, আমি বিজেপির কাছে যাবো। বিজেপির তরফে রাজীব বাবু রয়েছেন। রাজীব বাবু, বিরোধী দলনেতা হিসেবে কতটুকু সক্ষম হবেন, কতটুকু সার্থক হবেন, কতটুকু দলকে এগিয়ে নিতে একেবারে সক্ষম হবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আপনাদের কি মনে হয়, শাসক দলের কি মনে হয়? দেখুন, কোনো চান্সই নেই। কেন বলুন তো, আমি ধৃতরাষ্ট্রের গল্পটা বললাম না, যে আমরা মহাভারত দেখে কিছু শিখতে পারিনি। মহাভারতে যা হয়েছিল এখানে তৃণমূল কংগ্রেসও তাই হলো। আর 2 তারিখে আপনাদের এখানে বসে আমি যেটা বলেছিলাম যে 200 থেকে 210টা সিট পাবে, সেটা তো অক্ষরে অক্ষরে মিলে গেছে। আমরা 208টা সিট পেয়েছি। আর আপনাকে আজকে এটা বলে যাচ্ছি একটা কথা, এইটা বলেই থামবো আমি, যে ডাইনোসর ফিরে আসবে এই পৃথিবীর বুকে, তৃণমূল কংগ্রেস আর কোনোদিনও ফিরতে পারবে না। মিলিয়ে নেবে, ডাইনোসর ফিরে আসবে কিন্তু তৃণমূল কংগ্রেস আর জীবনে ফিরতে পারবে না। তৃণমূল কংগ্রেসের খেলা শেষ। বেশ বেশ, আজকে একেবারে সময় শেষ, এই মুহূর্তে আমাকে শেষ করতেই হচ্ছে আজকের আমাদের আলোচনা। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককেই। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, এবং তৃণমূলের তরফ থেকে ছিলেন পার্থ সারথী গুহ, এবং বিজেপি নেতা রাজীব শাহ, এবং সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে মনু শেখ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা আসার জন্য, সাফকথা আসার জন্য। সাফকথা আজ এখানে শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।